সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পেনীয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। স্পেনীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবাদুল হক মিলন। আজকে আমি যে ক্লাসটি করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা সম্পর্কে এই দ্বিতীয় অধ্যায়টি আমরা সম্পূর্ণ পড়ে যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো, নগর সভ্যতা হিসেবে বাংলাদেশের ওয়ারী ভট্টেশ্বর প্রাপ্ত বিভিন্ন নিদর্শন বর্ণনা করতে পারবো, নগর সভ্যতা হিসেবে পূর্ণনগরের মহস্তনগর বিভিন্ন নিদর্শন বর্ণনা করতে পারবো, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের প্রাচীন নগর সভ্যতা সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি ঐতিহ্য নিয়ে গর্ববোধ করব। অর্থাৎ আমরা যে দ্বিতীয় অধ্যায়ের একটি সামারি বললাম, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে এটা আলোচনা করব। তাহলে প্রথমে যদি আমাদের বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হয়, তাহলে আমাদেরকে ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। ভারতীয় উপমহাদেশ সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে। সিন্ধু সভ্যতা মিশরীয় মেসোপটেমীয় সভ্যতা সমসাময়িক। অপরপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তম দশকে শুরু হওয়া গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। অর্থাৎ যদি আমাদের বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হয়, তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। সেই বিষয় নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি ভারত উপমহাদেশের নগর সভ্যতা। তো ভারত উপমহাদেশের নগর সভ্যতাগুলো হচ্ছে, যদি আমরা লিখি, ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। এ সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। এ সভ্যতার বড় দুটি নগরের একটি হরপ্পা আর অন্যটি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে। নগরে রাস্তার পাশে ডাস্টবিন, সড়ক, বাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেন, সব কিছুই ছিল একেবারে সাজানো। একতলা দুতলা ঘরবাড়িগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া। ছোটো ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে। অর্থাৎ আগে যখন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা সিন্ধু সভ্যতা, এই সভ্যতায় প্রত্যেক বাড়িতেই পানির জন্য ছিল কুয়ার ব্যবস্থা। আজকে যে আমরা নলকূপ বা এই ব্যবহার করতেছি সেটা ছিল না, তখন ছিল প্রত্যেক বাড়িতেই কুয়া, যেখান থেকে পানি উত্তোলন করে পানি সরবরাহের কাজ করত। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, অনেকটা এখানকার সুইমিং পুলের মতো। হরপ্পাতে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্য সাগর। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। বিস্তৃত এই সভ্যতায় অসংখ্য সিল পাওয়া গেছে। সিলের গায়ে লিপির মতো চিহ্নগুলো পাঠোদ্ধারের চেষ্টা চলছে। এ সভ্যতার পাথরের বাটখারা ও প্রতিগুলো খুবই আকর্ষণীয়। সিন্ধু সভ্যতায় ছিল অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য ব্যবস্থা। অর্থাৎ সিন্ধু সভ্যতায় দুভাবেই বাণিজ্য হতো, অর্থাৎ অভ্যন্তরীণ বিষয়ে এবং বহির্বাণিজ্য, বাইরে থেকেও বাণিজ্য করতে আসতো। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টপূর্বাব্দের পর আর পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। সিন্ধু সভ্যতার পর 1000 বছর ভারত উপমহাদেশের কোথাও নগর সভ্যতা গড়ে ওঠেনি।
তবে খ্রিস্টপূর্ব 7 শতাব্দে গঙ্গা নদীর অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়। এ পর্যন্ত ভারত উপমহাদেশে পাটালিপুত্র, চন্দ্রকেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি প্রত্নস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে। বাংলাদেশের ওয়ারী, ভটেশ্বর এবং কুণ্ডনগর দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। অর্থাৎ দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শনের মধ্যে বাংলাদেশের ওয়ারী, ভটেশ্বর এবং কুণ্ডনগর এই দুটি হচ্ছে দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ওয়ারী, ভটেশ্বর। ওয়ারী, ভটেশ্বর নরসিংদী জেলার ভেলাব উপজেলার দুটি গ্রামের নাম বর্তমানে দুটি গ্রাম নিয়ে এই ওয়ারী, ভটেশ্বর অবস্থিত, সেটা হচ্ছে নরসিংদী জেলা। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারী, ভটেশ্বর গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। অর্থাৎ প্রায় 2500 বছর আগে এই নগর সভ্যতা গড়ে উঠেছিল। ওয়ারী, ভটেশ্বর ছিল সেই নগর সভ্যতার নগর কেন্দ্র। যে নগর কেন্দ্র অর্থাৎ যেটা আমরা যেমন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, এটি একটা নগর বাংলাদেশের, এরকম একটি নগর কেন্দ্র ছিল। সেই ওয়ারী, ভটেশ্বর ছিল নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে। পরবর্তীকালে ওয়ারী, ভটেশ্বর অঞ্চলের জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির মাটি উলটপালট হয়। প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব কাচ ও পাথরের প্রত্নবস্তুগুলো চকচকে দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2000 সাল থেকে ওয়ারী, ভটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্নবস্তু। সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারী, ভটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপিত দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রূপ মুদ্রায় এবং নাবিরাম বাটখারা বাণিজ্যের পরিচয়। ওয়ারী, ভটেশ্বর ছিল একটি নদী বন্দর। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারী, ভটেশ্বর। লুডেটেড মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাচের মূর্তির আবিষ্কার ওয়ারী, ভটেশ্বরকে ভূমধ্যসাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইডিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারী, ভটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে। ওয়ারী, ভটেশ্বর আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতিতে এ চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্পবোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ আমরা ওয়ারী, ভটেশ্বর সম্পর্কে এখন জানলাম। সেই ওয়ারী, ভটেশ্বর কখন এখানে একজনের কথা বলা হয়েছে, সেটা হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান কিছু প্রাচীন নিদর্শনের লিপি সংগ্রহ করেন এবং এইগুলো হচ্ছে 1930 সাল থেকে লেখালেখি শুরু হয়। প্রতি বছর এর উৎখননের জন্য অমূল্য প্রত্নবস্তু সমৃদ্ধতর হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। অর্থাৎ এই ইতিহাসকে কিভাবে সামনের দিকে ফুটিয়ে তোলা যায় সে চেষ্টা করতেছে এবং লেখার জন্য যে দীর্ঘ দিন পর 2000 সাল থেকে ওয়ারী, ভটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। অর্থাৎ ওয়ারী, ভটেশ্বরের যে গবেষণা সেটা হচ্ছে 2000 সাল থেকে শুরু হয়েছে। ওয়ারী, ভটেশ্বরে বিভিন্ন অলঙ্কার, বিভিন্ন আমাদের সম্পদ রয়েছে, সেগুলো হচ্ছে অলঙ্কার, মূল্যবান পাথর, কাচের পুঁতি, চুনসুরকিয়া, ইট নির্মিত স্থাপিত দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়ারী, ভটেশ্বর আমাদের বাংলাদেশের একটি নিদর্শন স্থান, যেখানে বাংলাদেশের বিভিন্ন পর্যটক যায় এবং অন্য দেশ থেকেও এই ওয়ারী, ভটেশ্বরে পর্যটক আসে। এটা হচ্ছে বাংলাদেশের একটি প্রত্যন্ত
সুন্দর একটি মনোরম পরিবেশ সেটা। এবং ওয়ারী ভটেশ্বরে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। এখন প্রাচীনতম চিত্রশিল্পের অনেক কিছুই ওয়ারী ভটেশ্বরের মধ্যে রয়েছে। মহস্তনগর বা পণ্ডনগর প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে ওঠে মহস্তনগর। এই নগরটি গড়ে উঠেছিল বগুড়া শহরে থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে। এটা গড়ে উঠেছিল 2400 বছর অর্থাৎ 2400 বছর আগে। নগরটি ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই দুর্গ প্রাচীর ও পরীক্ষা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় পুণ্ডনগর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে ঢিবি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমিক ফকির মঞ্জু শাহ মহস্তনগর জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, মহস্তনগর থেকে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে কে আন্দোলন শুরু করেছিলেন? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন হচ্ছে মজনু শাহ, ফকির মজনু শাহ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যায় প্রাচীন নগরের আসল নাম। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম 1879 সালে মহস্তনগরে জরিপ করে অনুমান করেন এখানকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত পুণ্ডনগরের ধ্বংসাবশেষ। অর্থাৎ এই মহস্তনগরের যে মাটির নিচে, সেটা মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত পুণ্ডনগরের ধ্বংসাবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আবিষ্কার হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, অলঙ্কার, মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম, লিপি প্রভৃতি। অনুমিত হয় জনহিতৈষী মৌর্য শাসক সম্রাট অশোক পুণ্ডনগর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ব্রাহ্মীলিপিতে পুণ্ডনগরে দুর্ভিক্ষের সময় প্রজাদের শস্য ও অর্থ দিয়ে সাহায্য করার আদেশ লিপিবদ্ধ আছে। এও বলা হয়েছে যে সুদিন ফিরে আসলে প্রজা সাধারণ যেন আবার রাষ্ট্রীয় কোষাগারে তা ফেরত দেন। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ডনগরও ছিল একটি সমৃদ্ধ নগর। পুণ্ডনগর ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী শহর। উল্লেখ্য পুণ্ডনগরের সঙ্গে বাণিজ্যিক কারণে ভারত উপমহাদেশের অনেক নগর বন্দরের যোগাযোগও ছিল। ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেন ঘটেছিল। উর্বর ভূমি ও করতোয়া নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ডনগর এলাকায় ঘনবসতি ছিল। অর্থাৎ মহস্তনগর যেটা আমরা বলতেছি, সেই মহস্তনগরটি ছিল ঘনবসত। এই ঘনবসতির কারণ হচ্ছে এটা একটি নগর কেন্দ্র ছিল। এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক জায়গা থেকে মানুষ আসতো এবং এই কারণেই এই জায়গাটি ঘনবসতির সৃষ্টি হয়েছিল। 7ম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাচক হিউয়েন সাংগ পুণ্ডনগর এলাকায় 20টি বৌদ্ধবিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধবিহারগুলো আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহস্তনগর দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে ভাসু বিহার এবং তুতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে। মহস্তনগর দুর্গনগর সংলগ্ন গোবিন্দ ভিটায় এবং 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গুগল মেদে 2টি মন্দির আবিষ্কার হয়েছে। মহস্তনগর সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারলাম সেটি হলো একটি ঘনবসতি
অঞ্চল ছিল। এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো, যে কারণে ঘনবসতি হয়েছিল। এবং এখানে সপ্তম দশকে যেটা 20টি বৌদ্ধ বিহার এবং 61টি ব্রাহ্মণ মন্দির দেখেছিলেন। এটা হচ্ছে চীন দেশের পরিবাচক ও ধর্মযাচক হিউয়েন সাংগ। এখন আলোচনা করব প্রাচীন সভ্যতা, প্রাচীন বিশ্ব সভ্যতা। অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। অধিকাংশ প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। অর্থাৎ এই পাঠে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। সেগুলোর কি কি? সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা, পারসীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এই সভ্যতা সম্পর্কে আমরা এই বিষয়গুলোর মধ্যে প্রাচীন বিশ্ব সভ্যতার মধ্যে আমরা জানতে পারবো। তা প্রথমে যদি আমরা মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করতে আসি, তাহলে মিশরীয় সভ্যতার মধ্যে রয়েছে আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরীয় নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত। অর্থাৎ মিশরের রাজাদের কি বলা হতো? ফারাও বলা হতো। সেই সময় রাজা, অর্থাৎ একজন রাজার যে শ্রদ্ধাবোধ ছিল, সবাই তাকে, অর্থাৎ ফারাওদের সবাই শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন। এটা একটা মিশরীয়দের বিশ্বাস ছিল যে যদি আমরা মারা যাই, পরবর্তীতে যে আমাদের মৃত্যুর পরে যে জীবন হবে সেখানেও এই ফারাওরাই হচ্ছে রাজত্ব করবে আর আমরাই তাদের প্রজা থাকবে। এটা হচ্ছে মিশরীয়দের একটা বিশ্বাস গড়ে উঠেছিল। এই কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা শেখে বিশাল পিরামিড। কি তৈরি করা শিখে? পিরামিড। অর্থাৎ বিশাল পিরামিড তৈরি করা শিখে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয়রা দক্ষ ছিল। মিশরীয়রা ছিল কিসে? পাথর ও ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও তারা খুবই দক্ষ ছিল। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করেন। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হয় হায়াগ্রাফিক লিপি। এটা মিশরীয়রা তৈরি করেছিল, অর্থাৎ উদ্ভাবন করেছিল। এরপর রয়েছে মেসোপটেমীয় সভ্যতা। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরের উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। এর হচ্ছে মেসোপটেমিয়া নদীর। এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশীয় সভ্যতা, ক্যাটরীয় সভ্যতা, ক্যালডীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়। এর নাম কিউনিফর্ম। এর নাম হচ্ছে কি? কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্ম মন্দির তৈরি হয়েছিল। একে বলা হয় জিগুরাত।
একে কি বলা হয়? জিগুরাত। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি প্রবীণ আইন সংকলন ছিল গুরুত্বপূর্ণ। এশরীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী। নতুন ব্যাবিলিয়ন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে দ্য ব্যাবিলিয়নের শূন্য উদ্যান নামে পরিচিত। অর্থাৎ যে দেয়ালটি করেছিল সেই দেয়ালের উপর বাগান করা হয়েছিল, যেটার নাম দিয়েছিলেন ব্যাবিলিয়নের শূন্য উদ্যান। এছাড়াও দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ তারা দালান কোঠা, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো চীন সভ্যতা। চীন সভ্যতার মধ্যে হুয়াংহু ও ইয়াংসিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা। কোন নদী? সেটা হলো হুয়াংহু ও ইয়াংসিকিয়াং নদীর তীরে প্রায় 2000 বছর অবধি, খ্রিস্টপূর্ব 2000 অব্দে সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিল। এদের মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ সভ্যতার বিকাশ অর্থাৎ চীন সভ্যতার বিকাশ ঘটাতে বিভিন্ন রাজবংশ বিশেষ ভূমিকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাং এবং চৌ বংশ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময়ের হচ্ছে চীনের মহাপ্রাচীর। সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টা সেটা হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। অর্থাৎ বিভিন্ন শত্রুমুক্ত করতে, দেশকে শত্রুমুক্ত করে তারা চীনের এই মহাপ্রাচীরটি কয়েকশো বছর কাজ করার পর তৈরি করে। পারস্য সভ্যতা অর্থাৎ পারস্য সভ্যতার মধ্যে রয়েছে আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো। আজকের যে ইরান সেই দেশটিকে প্রাচীনকালে বলা হতো পারস্য। খ্রিস্টপূর্ব 600 বছর অব্দে পারসীয়রা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা বিকাশের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সম্রাট প্রথম দারিউস। অর্থাৎ পারস্য যে সভ্যতা গড়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে যে ভূমিকা সেটা হলো সম্রাট প্রথম দারিউস। তিনি বিভিন্ন দেশ জয় করে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান রয়েছে। একটি সাম্রাজ্য পরিচালনার দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি বিশেষ ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছে দিতে পারত দ্রুত। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য লোকেরা সকল প্রদেশে স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যদের ধর্ম প্রচারক জরাস্টার। অর্থাৎ কথাটা হলো তোমার এখানে এক ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর যে এক, সে এক ঈশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক জরাস্টার। এটি সর্বপ্রথম সেই প্রচার করে পারস্য থেকে। পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশই গ্রহণ করে। অর্থাৎ তাদের প্রশাসনিক পরিচালনার দক্ষতা ছিল
খুবই ভালো, যে কারণে তারা তাদের একটা মডেল তাদেরকে অনেকেই অনুকরণ করে অন্যান্য দেশে এই প্রশাসন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর। তাদের যে ধর্ম ছিল এই ধর্মটা বিশ্বের অনেক দেশে অনেক ধর্মের উপর এই প্রভাবটা পড়ে। প্রাচীন নগর সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। ইউরোপে দুইটি নগর সভ্যতা গড়ে ওঠে, একটি গ্রিসে আর অন্যটি রোমে। গ্রিক সভ্যতা। এখন গ্রিক সভ্যতা কি? পুরো গ্রিসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল। এজন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে। এই কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য। বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। গ্রিসে সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের একটি অ্যাথেন্স আর অন্যটি স্পার্টা। দুইটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। অ্যাথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র আর স্পার্টায় সাময়িকতন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য, নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রিস, বিশেষ করে অ্যাথেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন যদি আমরা আসি রোমান সভ্যতা। রোমান সভ্যতার মধ্যে কি বলা হয়েছে? গ্রিসের সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমেও নগর সভ্যতার বিকাশ ঘটে। সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটি ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা ছিল যোদ্ধা জাতি। নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। জুলিয়াস সিজার, আগাস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্মমন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরের মূর্তি, ঘরবাড়ি, রাস্তাঘাট, ধর্মমন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাথরের মূর্তি তৈরিতেও প্রাচীন বিশ্বে রোমানরাই সবচেয়ে খ্যাতি লাভ করে। অর্থাৎ পাথরের যে মূর্তি সেটা সবচেয়ে বেশি খ্যাতি লাভ করে হচ্ছে রোমানরা। বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোমান বিজ্ঞানীরা। তো এই বিষয়ে অর্থাৎ আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আমরা শিখতে পেলাম সর্বশেষ, সেটা হলো বিভিন্ন সভ্যতা, প্রাচীন সভ্যতায় যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল এই সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। এবং আমাদের দেশে যে ওয়ারী ভটেশ্বর আছে একটি নিদর্শন, সেই ওয়ারী ভটেশ্বর সম্পর্কে জানতে পারলাম, মহস্তনগর সম্পর্কে জানতে পারলাম। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়টি খুব ভালো করে পড়ে নিজে নিজে বুঝতে পারবে যে এই অধ্যায়ের মধ্যে কি বলা হয়েছে। তা আমরা যে বিষয়টি এখন জানতে পারলাম সেটা হলো বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ, অর্থাৎ বাংলাদেশের যে প্রাচীন সভ্যতাগুলো ছিল এই সম্পর্কে আমরা এখন কিছুটা হলেও ধারণা আসলো। এখন তোমরা যেহেতু বাসায় আছো, এই করোনা মহামারীর সময় তোমরা বাসায় বসে বসে খুব ভালো করে মনোযোগ দিয়ে ভূত বইটি রিডিং পড়বে এবং এখান থেকেই পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করব। শেষ করার আগে সকলের সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।